নমস্কার, আমি তরুণ ঘোষ। আজকে আপনাদের সকাল সকাল একটা ভালো খবর দেবো। সেটা হচ্ছে দীর্ঘ 50 বছর ধরে আমরা যেটার জন্য অপেক্ষা করছিলাম, ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিলে আমাদের পার্মানেন্ট সদস্যতার ব্যাপার। এবারে যে বিড হবে সেই বিডে সব কটা দেশ সমর্থন করেছে। চীন এখনো পর্যন্ত কোনো কথা বলেনি, কিন্তু বাকি দেশগুলো সমস্ত ভারতের পক্ষেই সায় দিয়েছে, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র পর্যন্ত। এই ব্যাপারে আমাদের প্রধানমন্ত্রী মোদী এবং আমাদের বিদেশমন্ত্রী জয়শঙ্করের এই যে যৌথ কূটনীতি, সেই যৌথ কূটনীতি জয় হলো দীর্ঘ 50 বছর পর। এটা আমাদের কাছে একটা বড় সুখবর বলা যায়। এই খবরটা আজকে ভোরবেলা এসে পৌঁছেছে। খবরটা লিখেছে এনডিটিভি ওয়ার্ল্ড। তারা জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী আসনের জন্য ভারতের বিডকে প্রধান উৎসাহ দেওয়া হচ্ছে। এই যে আপনার আজ এই যে খবরটা বেরিয়েছে, তার আগে একটা খবর কিন্তু হয়েছে। সেটা হচ্ছে নিউ ইয়র্কে আমাদের জয়শঙ্করজি একটা বক্তব্য রেখেছিলেন, একদম পুরো প্রেসার দিয়ে একটা বক্তব্য রেখেছিলেন। সেটা কি বেরিয়েছিল সেটা এনডিটিভি এর মধ্যে তুলে দিয়েছে। এনডিটিভি লিখছে, হ্যাভ টু কিপ পুটিং প্রেসার এস জয়শঙ্কর অন ইন্ডিয়াস পার্মানেন্ট ইউএন সিট। তাতে লেখা হচ্ছে ইউএনএসসি-তে স্থায়ী সদস্যপদ সম্পর্কে আমাদের লক্ষ্য যত তাড়াতাড়ি সম্ভব এটি অর্জন করা, জয়শঙ্করজি বলছেন। তবে এই লক্ষ্যটি এত তাড়াতাড়ি অর্জিত হবে না, কারণ স্থায়ী সদস্যরা এখনো অনেক প্রভাব ভোগ করছেন। ইউক্রেন হোক বা গাজা, তারা তাদের মধ্যে লেনদেন করে নিজেরাই এমন ইস্যুতে যা পুরো বিশ্বকে প্রভাবিত করে। তারা চাইবে না একটি ব্র্যাকেটে স্থায়ী সদস্য সংখ্যা 6, 7, 8 হয়ে যাক। মিস্টার জয়শঙ্কর ইভেন্টকে সম্বোধন করেছিলেন। তিনি আরো বলেন, 50 বছর আগে আমাদের সুযোগ ছিল, কিন্তু তৎকালীন সরকার তা গ্রহণ করেনি। তারা মনে করেননি যে বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, কিন্তু আজ আমি মনে করি পরিস্থিতি আমাদের জন্য অনুকূল। আপনি যদি জিজ্ঞাসা করেন উন্নত দেশগুলিকে, তারা ভারতকে অত্যন্ত নির্ভরযোগ্য অংশীদার হিসেবে বিবেচনা করে বলে মিস্টার জয়শঙ্কর বলেছিলেন। এবার যেদিনকে জয়শঙ্করের যেদিনকে ভাষণ ছিল, সেদিনকে জয়শঙ্কর আচ্ছা করে ঠেসে দিয়েছিলেন একেবারে প্রত্যেকটা। আর মোদী যে একটা সিগন্যাল তো দিয়েই দিয়েছিলেন, উনি আমেরিকা রয়েছেন, অথচ উনি ইউএনজিএতে অংশগ্রহণ করেননি। কারণ দীর্ঘদিন ধরে ভারতের এই যে দাবি, সেই দাবিকে যে উপেক্ষা করা হচ্ছে, সেই উপেক্ষার জবাব তিনি অনুপস্থিত থেকে, আমেরিকায় থেকে ইউএনজিএতে অনুপস্থিত থেকে তিনি এই একটা বার্তা দিয়ে দিয়েছিলেন যে ভারত অনেক সহ্য করেছে, আর সহ্য করবে না। এইবার জাতিসংঘ কি বলছে এবার শুনুন। নিউ ইয়র্ক থেকে খবরটা করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফ্রান্সের ইমানুয়েল ম্যাক্রো একই ধরনের পিচ করার পর কয়েকদিন পর বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যতার জন্য ভারতের বিডকে সমর্থন করেছেন। মানে ফ্রান্স এবং আমেরিকা দুজনেই সমর্থন করেছেন। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের 79তম অধিবেশনে সাধারণ বিতর্কে ভাষণ দিতে গিয়ে মিস্টার স্টারমার বলেন, আমাদের ব্রিটেনের প্রধানমন্ত্রী স্টারমার বলেন, ইউএনএসসি-তে আরো একটি প্রতিনিধিত্বকারী সংস্থা হতে পরিবর্তন করতে হবে, আরো একজনকে যোগ করতে হবে। বর্তমানে ইউএনএসসি-তে 5টি স্থায়ী সদস্য এবং 10টি অস্থায়ী সদস্য দেশ নিয়ে গঠিত, যা জাতিসংঘের সাধারণ পরিষদ দ্বারা 2 বছরের মেয়াদের জন্য নির্বাচিত হয়। অস্থায়ী যারা আছে তাদের নির্বাচিত হয়। 5টি স্থায়ী সদস্য যারা হলো, তারা হচ্ছে রাশিয়া, যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্র, যাদের যে কোনো মৌখিক রেজলিউশন ভেটো দেওয়ার ক্ষমতা রাখে। এই যে এদের মধ্যে রাশিয়ার আগেই বলে দিয়েছে রাশিয়ান
ফরেন মিনিস্টার তো আগেই বলে দিয়েছে রাশিয়ার কোনো আপত্তি নেই, মার্কিন যুক্তরাষ্ট্র বলে দিল আমাদের কোনো আপত্তি নেই, ফ্রান্স বলে দিল, আর ইংল্যান্ড বলে দিল, মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে আর যুক্তরাজ্য বলেছে, মানে আমাদের ব্রিটেন। শুধু চীন এ ব্যাপারে এখনো কোনো বক্তব্য চীনের পাওয়া যায়নি, তবে আশা করা হচ্ছে এবার আর চীন বাধা দেবে না, কারণ চীন এখন ভারতের সঙ্গে বন্ধুত্ব করতে চাইছে। আর এখন ভারতের যা অবস্থা তাতে ভারতকে সঙ্গে না নিয়ে কিছু করা সারা পৃথিবীর পক্ষে খুব মুশকিল। আরো জানানো হচ্ছে যতক্ষণ আমাদের এই নিরাপত্তা পরিষদ অবরুদ্ধ থাকবে, আমি বলবো প্রতিটি পক্ষের স্বার্থ অনুযায়ী পারস্পরিকভাবে আমাদের এগিয়ে যেতে অসুবিধা হবে। তাই আসুন এই জাতিসংঘকে আরো কার্যকর করা যাক, প্রথমে সম্ভবত তাদের আরো প্রতিনিধি করে। তাই ফ্রান্স এবং আমি, মানে স্টারমার বলছেন, তাই ফ্রান্স মানে ম্যাক্রন এবং আমি সম্ভবত তাদের আরো প্রতিনিধি করব। তাই ফ্রান্স এবং আমি এখানে আবার বলছি নিরাপত্তা পরিষদ সম্প্রসারণের পক্ষে তিনি জাতিসংঘের সাধারণ পরিষদে বলেন। এছাড়া জার্মানি, জাপান, ভারত এবং ব্রাজিলের স্থায়ী সদস্য হওয়া উচিত বলে তারা স্টারমার মনে করছে। জার্মানি, জাপান, ভারত এবং ব্রাজিলের স্থায়ী সদস্য হওয়া উচিত। পাশাপাশি আফ্রিকার যে দুটি দেশ এটির প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নেবে তিনি যোগ করেছেন। ফলে এতদিন ধরে যে জিনিসটা ঝুলে রয়েছিল, ইউএনএসসিতে স্থায়ী সদস্য পদ থাকার ব্যাপারে ভারতের ব্যাপারটা যেটা ঝুলে রয়েছিল, এতদিন ধরে দু একবার কথা উঠেছিল, কিন্তু চীন ভেটো দিয়ে দিয়েছিল। এখন চীনের যা অবস্থা, চীনের আভ্যন্তরীণ অবস্থা খারাপ, চীনকে এখন ভারতের হাত ধরতে হচ্ছে। সুতরাং চীন এ ব্যাপারে আর কোন রকম বাগড়া দেবে বলে মনে করা হচ্ছে না, অন্তত জয়শঙ্করজি তাই, মানে সাইড লাইনে তাই বলেছেন। কারণ নিশ্চয়ই জয়শঙ্করজির সঙ্গে চীনের বিদেশমন্ত্রী বা অন্য কারোর সঙ্গে কথা হয়েছে, জয়শঙ্করজি এত বড় কথাটা বলতে পারেন না। তাহলে বাকি যে 5টা যে স্থায়ী সদস্য যারা রয়েছে ভারতের অন্তর্ভুক্তির ব্যাপারে তাদের দিক থেকে আর কোন রকম অসুবিধার সম্মুখীন হতে হবে না ভারতকে। আগামী বৈঠকে হয়তো খুব তাড়াতাড়ি বৈঠকটা হবে, এখনো পুরো ডেট ঠিক হয়নি, আগামী বৈঠকে ভারতের সদস্য পদ নিশ্চিত হয়ে গেল, যেটা আমাদের কাছে 50 বছর ধরে আমরা অপেক্ষা করছিলাম। কারণ 50 বছর আগে যে প্রথম যখন ভারতকে বলা হয়েছিল যে আপনারা ইউনাইটেড সিকিউরিটি কাউন্সিলে আপনারা যোগ দিন, তখন নেহেরু ছিলেন আমাদের প্রধানমন্ত্রী। নেহেরু তখন, চাচা নেহেরু তখন চীন প্রীতি দেখিয়ে বলেছিল না না আমাদের দরকার নেই, ভারত চীনের কোনোদিন লড়াই হবে না, আমাদের দরকার নেই, চীনকে দিয়ে দাও। চীন সেই যে ঢুকে গেল, তারপর 62তে আক্রমণ করলো, জায়গা দখল করে নিল, সমস্ত যা যা ছিল সবকিছু করে নিল। হ্যাঁ, নেহেরুজির মাথার চুল অর্ধেক ফাঁকা হয়ে গেল, কিন্তু নেহেরুজি জীবন কারাতে পেলেন না। আমরাও এতগুলো বছর আমরা পেরিয়ে এসছি, আমরাও ইউএনএসসির স্থায়ী সদস্য পদ আমরা জোগাড় করে উঠতে পারিনি। মানে আমাদের সক্ষমতা ছিল, কিন্তু আমাদেরকে ঠেকিয়ে রাখা হয়েছিল। এবার ভারতবর্ষ এমন একটা শক্তিশালী দেশ এবং ভারতবর্ষ দাবি করছে যে সারা বিশ্বের কাছে আমরা যে বার্তা পৌঁছে দিয়েছি, সাহায্য এবং সহযোগিতা এবং কূটনৈতিক সহযোগিতার বার্তা যে পৌঁছে দিয়েছি, সেইখানে ভারতবর্ষ ইউনাইটেড সিকিউরিটি কাউন্সিলে একজন স্থায়ী সদস্য পদ পাবে না কেন? এই যে দাবি, এই দাবির সপক্ষে একেবারে জয়শঙ্করজি তার বক্তৃতায় পুরো একদম ফাটিয়ে দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে এই সদস্যপদ যতদিন না পর্যন্ত হবে ততদিন পর্যন্ত ভারত প্রেসার দিয়ে যাবে, পুটিন প্রেসার, উনি পরিষ্কার করে বলে দিয়েছেন, একদম প্রেসার দিয়ে যাবে। ফলে জয়শঙ্করজি এবং মোদিজির যৌথ কূটনীতির জয় হলো, এই কথা বলা যেতে পারে। এখন সামনের দিনে আমাদের কাছে আরো সুখবর আসার চান্স আছে, কিন্তু আমি এখনই বলবো না, কারণ সে ব্যাপারে এখনো পর্যন্ত কোনো কথাবার্তা মানে আনুষ্ঠানিকভাবে কথাবার্তা প্রকাশ করা হয়নি। আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হোক, তারপরেতে আমি আপনাদের নিশ্চিতভাবে জানাবো।
কারণ আমি যে খবরটা করি সেই খবরটার সপক্ষে আমি ডকুমেন্ট দিয়ে দিই। ডকুমেন্ট ছাড়া আমি কোনো খবর করি না। কিন্তু ডকুমেন্ট আমার কাছে আসেনি, আমি মুখের কথায় বা উড়ো কথায় আমি কোনো রকম মন্তব্য বা কোনো রকম আগাম কোনো কথা আমি বলবো না। এটা আমাদের সাংবাদিকতার যারা টোল আছে না, সেখানে এই শিক্ষাটা দেওয়া হয় যে কথা বলবে, যখন বলবে তখন যা লিখবে তখন তার মানে সপক্ষে তোমার যেন থাকে, প্রমাণ থাকে। কারণ আমাদের মাঝে মাঝেই তো আদালতে ছুটতে হতো। আমি 3টে ক্রিমিনাল কেস খেয়েছি, 5টা মানহানির মামলা খেয়েছি, প্রত্যেকটাতেই আমি জিতেছি। সাংবাদিকতা করব, মামলা খাবো না, এ করলে তো চলবে না। সাংবাদিকতা করলে মামলা খেতে হবে এবং কোর্টে 14 বার দৌড়াতে হবে। আমাদের অফিসের উকিল ছিল, তারা দৌড়াতো, আমিও দৌড়াতাম। কিন্তু সাংবাদিকতা করতে গেলে উকিলই একটা ঝামেলা থাকে, যতই আপনার কাছে প্রমাণ থাকুক। এইবারে তো আপনি আদালতে গিয়ে প্রমাণ দাখিল করলেন, সেটা আলাদা কথা। আমি তো এই খবরের বেসিস, এনডিটিভির খবরের বেসিসে আমি করেছি। আমার উপরে মামলা করে কি হবে? মামলা করতে হলে এনডিটিভি কে করো, আমি তো তাকে উল্লেখ করে করছি। আমি যেমন আপনাদের বলছি যে এনডিটিভি কে উল্লেখ করে আমি আপনাদের খবরটা বলছি। আমার তো নিজের খবর নয়, যেটা আমি শুনেছি কিন্তু এখনো ছাপারক করে বেরোয়নি, সেইটা যদি আমি বলি, সেটা যদি কেউ চ্যালেঞ্জ করে, তাহলে কিন্তু আমি মামলায় কিন্তু হেরে যাব এবং ক্ষতিপূরণ হিসেবে আমাকে ভালো টাকা গুনতে হবে। তো যাই হোক, এই খবরটা আপনাদের জানানোর ইচ্ছা আমার অনেকক্ষণ ধরে হচ্ছিল। আমি তাড়াতাড়ি এসে আপনাদের এই খবরটা জানালাম। আপনাদের কেমন লাগলো মতামত আমার কমেন্টের মধ্যে জানাবেন। আর আগে আমি কমেন্টের সমস্ত উত্তর দিতাম, এখন হয়েছে কি এত কমেন্ট চলে আসে, আমি দিনে 3-4টে ভিডিও এখন আপলোড করি। কারণ খবরের এখন বন্যা বইছে, আগে যেমন ছিল না, এখন হঠাৎ খবরের বন্যা বইছে। কারণ ইউএনজি এর বৈঠকটা চলছে, এবং খবরের বন্যা, ফলে এখন এত কমেন্ট সারাদিনে এসে পৌঁছায় 2000-2500 কমেন্ট। প্রত্যেকটার উত্তর একটা লাভ সাইন দিতে গেলেও দেখা যাবে যে আমার মানে পুরো একবেলা চলে যাচ্ছে। ফলে আমি হয়তো সকলের কমেন্টের উত্তর দিতে পারি না, কিন্তু প্রত্যেকটা কমেন্ট আমি পড়ি, যতটা সম্ভব আমি পড়ি এবং পড়ে আপনাদের মতামত আমি কিন্তু বুঝতে পারি। আমি যে এই জবাব যে আমি দিতে পারছি না, তার জন্য আপনারা আমায় ক্ষমা করে দেবেন। আপনারা নিশ্চয়ই আমার অবস্থাটা বুঝতে পারবেন। আপনারা সকলেই বুদ্ধিমান মানুষ। আমার চ্যানেল যারা দেখেন, আমি মনে করি তারা খুব সাধারণ মানুষ নন। জিও পলিটিক্স যারা দেখে, তারা একটা লেভেলের। কারণ এটা ওই মানে রাজ্য রাজনীতির খবর নয় যে নোংরামি কাদা ছোড়াছুড়ি চলছে, সেগুলো দেখবে। সে দেখার লোক আলাদা, আর জিও পলিটিক্স দেখার লোক কিন্তু আলাদা। তারা হয় অত্যন্ত শিক্ষিত এবং উচ্চ শিক্ষিত, তারা জিও পলিটিক্সের খবর রাখে। আমি যদি একটা ভুল খবর বলি না, তাহলে পরে সঙ্গে সঙ্গে আমার কাছে কিন্তু কমেন্ট আসে, এবং আমি যদি ভুল করে থাকি, আমি কিন্তু কমেন্ট আমি স্বীকার করে নিই, হ্যাঁ এইখানটা ভুল আছে, আমায় রেকটিফাই করতে হবে, আমি পরের ভিডিওতে রেকটিফাই করে নেবো। আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।